হ্যালো ফ্রেন্ডস, আজ বায়োলজির সেল চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক গলগি বডিজ নিয়ে ডিসকাস করব। দেখো পাশে যে ডায়াগ্রামটা এঁকেছি এটা হচ্ছে ইউক্যারিওটিক অ্যানিমাল সেল। এখানে এই যে এটা হচ্ছে একটা অ্যানিমাল সেল বা প্রাণী কোষ, এর মধ্যে আমি নিউক্লিয়াসটা এঁকেছি। দেখো এটা হচ্ছে পুরোটা নিউক্লিয়াস, আর এই যে ব্ল্যাক পোর্শনটা এটা হচ্ছে নিউক্লিওলাস, যেটা হচ্ছে নিউক্লিয়াসেরই একটা পোর্শন, নিউক্লিয়াসেরই চারটে পোর্শনের মধ্যে একটা পার্ট। এবারে এর পাশে দেখো যেটা এঁকেছি এটাকে লিখেছি কি গলগি বডিজ। এই পুরো যে পোর্শনটা দেখতে পাচ্ছ কতগুলো প্যারালাল লাইন্স বা এই যে যেগুলো আঁকা হয়েছে তার পাশে কতগুলো ডট আছে, এইগুলোকে পুরোটাই বডি বলা হচ্ছে গলগি বডিজ। স্ক্রিনে এখনই একটা 3D পিকচার আসবে, সেটা থেকে তোমরা ভালো করে বুঝতে পারবে যে গলগি বডিজ ঠিক কিরকম দেখতে হয়। দেখো এখানে স্ক্রিনে আসছে গলগি বডিজ এর পিকচারটা, তোমরা দেখে নাও, তারপরে ডিসকাশনটা শুরু করবো। এরপর দেখো এখানে এই যে গলগি বডিজটা এঁকেছি, এর যে ফাংশন, ক্যারেক্টারিস্টিক্স, ডেফিনিশন, এইগুলো কতগুলো পয়েন্টস দিয়ে আমি ডিসক্রাইব করব। পরপর দেখো পয়েন্টস গুলো লিখেছি। প্রথমে আমি বলবো ডেফিনিশন। ডেফিনিশনটা কি? ডেফিনিশন আমি কোনো একটা যদি সেলুলার অর্গানাইজার বলতে পারি। দেখো এখানে গলগি বডিজটা কিন্তু একটা সেলের মধ্যে যেসব সেলুলার অর্গানেলস গুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু একটা। এখানে আরো অনেক সেলুলার অর্গানেলস রয়েছে, যেমন কি রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, এগুলো ওগুলো আঁকিনি, যেহেতু আমাদের ডিসকাশনটা গলগি বডিজ এর উপরে, তাই এটার উপরে ফোকাস করেছি। তাহলে ডেফিনেশনের মধ্যে প্রথমে কি বলবো, এই যে গলগি বডিজ এটা এমন একটা সেলুলার অর্গানেল যেটা সাইটোপ্লাজমের মধ্যে ভেসে বেড়ায় আর নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে। এর যে লোকেশনটা সেটা নিউক্লিয়াসের খুবই কাছে থাকে, এটা একটা। সেকেন্ড হচ্ছে যে এইগুলো প্যারালাল কতগুলো লাইন্স এর মতো দেখতে হয়। এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো বলা হয় সিস্টারনি, একটু পরে বলবো। এগুলো গলগি বডিজ এর কম্পোনেন্টস, ঠিক আছে? তো এই যে প্যারালাল যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সিস্টারনি, আর তার চারিপাশে কতগুলো ডট আছে। তো এইগুলো হচ্ছে যে নিজেদের মধ্যে কি প্যারালাল থাকে। এইটা আরেকটা যে ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো সেটা হচ্ছে, এটা আমি কি গেছি অ্যানিমাল সেল। অ্যানিমাল সেলের মধ্যে এরা খুবই কাছাকাছি থাকে, খুবই কম্প্যাক্টলি ফর্ম করে। কিন্তু আমরা যখন এটা প্ল্যান্ট সেলের মধ্যে দেখবো, প্ল্যান্ট সেলের মধ্যে কিন্তু এগুলো একটু ডিস্ট্রিবিউটেড থাকে, মানে চারদিকে ছড়িয়ে থাকে। সেইটাকে প্ল্যান্ট সেলের মধ্যে গলগি বডিজ এর একটা স্পেশাল নেম আছে, যেটাকে বলা হচ্ছে ডিকটিওজোম। আমি এখানে লিখে দিচ্ছি, এই নেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডিকটিওজোম, ঠিক আছে? তাহলে ডেফিনিশনের মধ্যে এগুলোই হলো। প্রথমে আমি কি লিখবো, প্যারালাল আর ক্লোজার টু নিউক্লিয়াস, এন লিখলাম যেহেতু এখানে জায়গা কম, তাই ক্লোজার টু নিউক্লিয়াস। এগুলো কি এর ডেফিনেশনের মধ্যে পড়ছে গলগি বডিজ। এরপর দেখো তারপরের পয়েন্টটা কি আছে, ডিসকাভারি। এটার গলগি বডিজ এর যে ডিসকাভারি প্রথম করেছিলেন ক্যামিলো গলগি। আমি জি লিখলাম। কত? 1898 এডিতে ক্যামিলো গলগি প্যাচার মানে আউলের যে নার্ভ সেল আছে, ওই আউলের নার্ভ সেলের মধ্যে গলগি বডিজকে প্রথম তিনি দেখেছিলেন বা অবজার্ভ করেছিলেন। এরপরে দেখো এখান থেকে ডিসকভারি শুরু হয়। এরপর আমরা দেখে নেবো ডিস্ট্রিবিউশন মোটামুটি আগে বলা হয়ে গেছে। ডিস্ট্রিবিউশন মানে কি, এটা কোথায় থাকে? আমি বললাম যে প্ল্যান্ট সেলের মধ্যে থাকে, অ্যানিমাল সেলের মধ্যেও থাকে। প্ল্যান্ট সেলের মধ্যে নিউক্লিয়াসের কাছে থাকে কিন্তু চারিদিকে ডিস্ট্রিবিউটেড বা ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর অ্যানিমাল সেলে কিন্তু খুব কম্প্যাক্টলি নিজেদের মধ্যে প্যারালাল ভাবে এগুলো কিন্তু থাকে। তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। আরেকটা জিনিস আমরা জানবো যে ডিস্ট্রিবিউশনের মধ্যে আরেকটা জিনিস বলে রাখা দরকার, যে মানে কয়েকজন সায়েন্টিস্ট গলগি বডিজ এর যে অরিজিন সেটাকে ডিফারেন্টলি ডিসক্রাইব করেছেন, মানে বিভিন্ন ভাবে ডিসক্রাইব করেছেন। যেমন কেউ বলেছেন যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডিজ তৈরি হয়। কেউ আবার বলেছে যে সেলুলার মেমব্রেন মানে হচ্ছে এই বাইরের যে মেমব্রেনটা, একটা সেলের বাইরের যে মেমব্রেন সেটা হচ্ছে সেলুলার মেমব্রেন, যেমন অ্যানিমাল সেলের বাইরে থাকে। তো সেইখান থেকেও কিন্তু গলগি বডিজ এর অরিজিনটা এসেছে। এরকম কয়েকজন ডিফারেন্ট সায়েন্টিস্ট নানাভাবে এটাকে ডিসক্রাইব করে থাকে। আচ্ছা, এটা গেল ডিস্ট্রিবিউশন। এর পরের পয়েন্টটা দেখো, শেপ অ্যান্ড নাম্বার। শেপটা কি? শেপটা দেখতে পাচ্ছ তোমরা এইভাবে, এগুলোকে মানে চ্যাপটা কতগুলো স্যাক বা ব্যাগের মতো দেখতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে শেপ।
আরো ডিফারেন্ট টাইপের শেপ হয়, যেমন কি কোনো কোনো জায়গাতে বা কোনো কোনো সেলের মধ্যে এগুলো গোল থাকে, মানে সার্কুলার শেপের থাকে, ঠিক আছে। এটা হচ্ছে শেপ। আরেকটা, এটার যে 60 to 70 অ্যাংস্ট্রম হয় এটার ডায়ামিটারটা, ঠিক আছে। মোটামুটি এরকম। আমি এইখানে যে শেপটা দেখিয়েছি সেই শেপের মধ্যে যে ডায়ামিটার সেটা হচ্ছে 60 to 70 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম হচ্ছে লেন্থের একটা ইউনিট। অ্যাংস্ট্রম ইকুয়াল টু, এখানে আমি লিখে দিই 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু, তোমরা তাহলে আইডিয়াটা পাবে, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10 to the power -10 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে, তাহলে বুঝতে পারছো যে কতটা ছোট, মাইক্রোস্কোপিক। এরপরে আরেকটা কি বলেছি, নাম্বার, তাই তো। নাম্বার বেসিক্যালি একটাও থাকতে পারে, আবার ডিফারেন্ট সেলে এরা কিন্তু একটার বেশিও থাকতে পারে। যেমন কি যেটা লিভার সেলের মধ্যে কিন্তু প্রায় 50-র কাছাকাছি এই গলগি বডিজ থাকে লিভার সেলের মধ্যে, ঠিক আছে। তো এটা গেল শেপ অ্যান্ড নাম্বার। এটা কি 50 আমি লিখলাম যে লিভার সেল। আচ্ছা, এরপরে দেখো আমরা যে 4টে পয়েন্ট হয়ে গেল, ফোর্থ পয়েন্ট যেটা সেটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রাকচার বলতে এর আলট্রা স্ট্রাকচার যেটা, মানে এটাকে আরো বেশি অ্যানালাইসিস করে যেটা পাওয়া যায় সেটার মধ্যে 3টে পোর্শন থাকে। একটা হচ্ছে সিস্টারনি, এখানে যেগুলো দেখতে পাচ্ছ 4টে বড় বড় পোর্শন, এই যে এরকম করে যেগুলো প্যারালালে আছে, এইগুলোকে বলা হচ্ছে সিস্টারনি। আমি এখানে নেমটা এখানে লিখছি সিস্টারনি। এটা AE, ঠিক আছে, স্পেলিংটা এরকম হয়। এটা হচ্ছে সিস্টারনি। আরেকটা থাকে হচ্ছে, সেটা হচ্ছে ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল ছাড়াও আরেকটা থাকে যেটা হচ্ছে মাইক্রোভেসিক্যাল, বা আমরা ভেসিক্যাল বলতে পারি। এইখানে দেখো যেগুলো দেখতে পাচ্ছ এই ছোট ছোট ডটেড লাইনস, মানে ডট গুলো, এগুলো বলা হচ্ছে ভেসিক্যাল। এটা তো বললাম সিস্টারনি, এই যে এগুলো হচ্ছে সিস্টারনি, সি বলে লিখলাম। এগুলো হচ্ছে ভেসিক্যাল, এটাকে ভি বলে আমি লিখলাম। আর এছাড়াও ভ্যাকুয়াল বলে আরেক রকম পার্ট থাকে, এগুলোর ডিসকাশনে যাচ্ছি না, তবে শুধু বলে রাখি যে সিস্টারনি কি, সিস্টারনি তো আমি বললাম যে এগুলোর ভেতরে কিন্তু সিস্টারনির ভেতরে একরকম লিকুইড থাকে, ঠিক আছে। লিকুইড দিয়ে এগুলো ফিল্ড আপ থাকে। আচ্ছা, এরপর কি বললাম, এই যে যে এইগুলো দেখতে পাচ্ছ ডট গুলো, এগুলো বলা হচ্ছে মাইক্রোভেসিক্যাল বা ভেসিক্যাল। এগুলোর যখন আমি ফাংশনটা বলবো তখন এই মাইক্রোভেসিক্যালের যে ফাংশন, মানে যে রোল প্লে করে সেটা আমি বলবো। আচ্ছা, এরপরেও আরেকটা কি বললাম, ভ্যাকুয়াল, তাই তো। এখানে আমি লিখছি ভেসিক্যাল লিখলাম, আরেকটা আচ্ছা ভেসিক্যাল বলে লিখি। আরেকটা কিন্তু ভ্যাকুয়াল থাকে, ঠিক আছে। ভ্যাকুয়াল এর চারপাশে থাকে, যেমন যদি আঁকি তাহলে এরকম করে ভ্যাকুয়াল গুলো আরেকটু বড় বড় হবে, ঠিক আছে। ভ্যাকুয়াল গুলো আরেকটু বড় বড় করে আঁকতে হবে, এগুলো হচ্ছে ভ্যাকুয়াল। আচ্ছা, এরপর হচ্ছে কি কম্পোজিশন। কম্পোজিশন মানে গলগি বডিজ কি কি নিয়ে তৈরি হয়। যদি লিখতে হয় তাহলে আমরা লিখবো যে গলগি বডিজ 60% প্রোটিন আর 40% লিপিড দিয়ে তৈরি হয়, গলগি বডিজ ফর্ম করে। এটা হচ্ছে কম্পোজিশন, ঠিক আছে। কি 60% প্রোটিন বললাম, 40% লিপিড। এর মধ্যে কোনো নিউক্লিওটাইড থাকে না, এই গলগি বডিজের মধ্যে কিন্তু কোনো নিউক্লিওটাইড নেই। আর কি, আর যদি বলতে যাই কম্পোজিশনের মধ্যে, তাহলে হবে এর মধ্যে ডিফারেন্ট উৎসেচক আছে, যেগুলোকে বলা হচ্ছে যে এনজাইম, ঠিক আছে। বায়োলজিক্যাল টার্ম হচ্ছে এনজাইম। তাহলে এগুলোর মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ এনজাইমস আছে, যেগুলো ডিফারেন্ট রোল প্লে করে। আচ্ছা, এরপরে দেখো ফাংশন। ফাংশনটাকে বোঝাতে গেলে এর মানে অনেকগুলো ফাংশন আছে, সেগুলো ডিসক্রাইব করছি এরপর। এখানে কতগুলো পয়েন্টস লিখেছি। প্রথম পয়েন্টটা হচ্ছে সিক্রেশন। সিক্রেশন মানে কি, লাইসোজোম, হরমোন, এনজাইম, তারপর হচ্ছে মিউকাস, এগুলোর সঙ্গে এগুলোকে সিক্রেট করে, মানে এগুলোর যে সিক্রেশন, মানে লাইসোজোমের মধ্যে থেকে এগুলো বাইরে বের হয়। তো এই কাজের সঙ্গে এ অ্যাসোসিয়েটেড। কি কি বললাম, হরমোন আছে, এনজাইম, এগুলো মেনলি এই দুটো। আর কি আছে, মিউকাস, এইগুলোর সিক্রেশনের সঙ্গে এ অ্যাসোসিয়েটেড। তারপরে কি ট্রান্সপোর্ট। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, সিক্রেশনের মধ্যে কিন্তু যে 3টে যে পোর্শন বলেছিলাম, ভ্যাকুয়াল, মাইক্রোভেসিক্যাল আর সিস্টারনি, তার মধ্যে ভেসিক্যালটা কিন্তু এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, ঠিক আছে। ভেসিক্যাল পোর্শনটা মানে এই যে ডট লাইক পোর্শন গুলো, এগুলো কিন্তু সিক্রেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে হচ্ছে সেল টু সেল
যে ফুড পার্টিকেলস গুলো, তারপরে ওয়াটার মলিকিউলস গুলো, সেগুলো ট্রান্সপোর্টের ক্ষেত্রে মানে এক সেল থেকে অন্য সেলে দেওয়া আসার জন্য কিন্তু গলগি বডি হেল্প করে। ঠিক আছে, গলগি বডি এই রোলটা প্লে করে। তাহলে এখানে আমরা ট্রান্সপোর্টের জন্য কি লিখবো, যে সেল টু সেল ট্রান্সপোর্টেশন, সেল টু সেল ট্রান্সপোর্ট, ওয়াটার আছে, ফুড পার্টিকেল, এগুলো কিন্তু ট্রান্সপোর্টেশনের জন্য গলগি বডিজ হেল্প করে। এরপরে যে পয়েন্টটা, কার্বোহাইড্রেট সিনথেসাইজ করা বা আমাদের বডির মধ্যে কার্বোহাইড্রেট জেনারেট করা। এরপরে তাহলে এখান থেকে কি লিখবো, টু প্রডিউস, আমরা লিখবো প্রডিউস অর সিনথেসাইজ। সিনথেসাইজ টার্মটা বেটার হবে, সিনথেসাইজ করছে, তাহলে কি সিনথেসিস অফ কার্বোহাইড্রেট। এরপরে দেখো কি আছে, স্টোরেজ। স্টোরেজের জন্য যে ভ্যাকুয়াল যে টার্মটা বলেছিলাম, ভ্যাকুয়াল যে কম্পোনেন্টটা, এই ভ্যাকুয়াল কি করে, এর মধ্যে ফুড পার্টিকেল গুলো স্টোর করে রাখে। তাহলে স্টোরেজেও একটা কিন্তু ফাংশন প্লে করে গলগি বডিজ। আরেকটি কি, সেল ওয়াল ফরমেশন, তাই তো। সেল ওয়ালটা তৈরি করার জন্য, সেল ওয়াল কোথায় থেকে, প্ল্যান্ট সেলে থাকে। সেই প্ল্যান্ট সেলের সেল ওয়াল মানে যে সেলের চারিদিকে একদম বাইরের আউটার মোস্ট যে কভারিংটা, সেটা তৈরি করার জন্য কিন্তু সেটা তৈরি করার জন্য গলগি বডিজ এর মধ্যে যে ভেসিকল গুলো থাকে, ভেসিকলস, সেই ভেসিকলস কিন্তু হেল্প করে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টের কিন্তু আলাদা আলাদা রোল প্লে করছে। এরপরে দেখো লাইসোজোম। লাইসোজোম হচ্ছে আরেকটা সেলুলার অর্গানেলস, এই সেলের মধ্যে থাকে। তো সেই লাইসোজোমকে কিন্তু ফর্ম করার জন্য গলগি বডিজের যে আরেকটা যে কম্পোনেন্ট, যেটা বলেছিলাম সিস্টারনি, সেই সিস্টারনি কিন্তু হেল্প করছে। ঠিক আছে, এটা হচ্ছে গলগি বডিজের মধ্যে আরেকটা পোর্শন, সেটা হেল্প করছে। তার মানে এটা গলগি বডিজের ফাংশনের মধ্যে পড়ছে। লাস্ট হচ্ছে অ্যাক্রোজোমের ফরমেশনে হেল্প করে। অ্যাক্রোজোম কি, অ্যাক্রোজোম হচ্ছে মেল বডিতে যে স্পার্ম সেল থাকে, সেই স্পার্ম সেলের নিউক্লিয়াসের উপরে একটা কভারিং থাকে, একটা মেমব্রেন থাকে, যেটা নাম হচ্ছে অ্যাক্রোজোম। সেই অ্যাক্রোজোমকেও কিন্তু হেল্প করে, অ্যাক্রোজোমকে বিল্ড করতে বা অ্যাক্রোজোমকে তৈরি করতে এই গলগি বডিজ হেল্প করছে। এর সাথেই গলগি বডিজের যে টোটাল ডিসকাশনটা সেটা শেষ হলো। এরপরে সেলের যে ডিফারেন্ট সেলুলার অর্গানেলস গুলো, সেগুলো নিয়ে ডিসকাস করবো। এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো।